নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে হেডলাইন্স। সালে শেষ পর্যায়ে ঘোষণা হয়েছিল প্রার্থী, কিন্তু এবার অর্থাৎ 2024-এ সবার আগে প্রার্থী ঘোষণা করে চমক দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর গ্রামে টহল, খুশি গ্রামবাসী। একত্রিশ নং জাতীয় সড়কের রায়ডাক সেতু এলাকায় নাকা চেকিং চালানোর সময় 12 লক্ষাধিক টাকা সহ 5 ব্যক্তিকে আটক করল তুফানগঞ্জ থানার পুলিশ। আসছে বিস্তারিত খবরে। 2019 সালে শেষ পর্যায়ে ঘোষণা হয়েছিল প্রার্থী, কিন্তু এবার অর্থাৎ 2024-এ সবার আগে প্রার্থী ঘোষণা করে চমক দিয়েছে বিজেপি। তাই সাধারণ মানুষের উন্মাদনাও কোথাও যেন তুঙ্গে। প্রার্থী নিশীথ প্রামাণিক মঙ্গলবার সকাল থেকে প্রচারে ব্যস্ত ছিলেন মাথাভাঙ্গা বিধানসভা এলাকায়। বেশ কয়েকটি সভায় অংশগ্রহণ করেন তিনি। সেই সাথে তাকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যার ফলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবারও পুনরায় জয়লাভ করতে চলেছেন নিশীথ। এদিন কড়া ভাষায় রাজ্যকে আক্রমণ করেন তিনি। পরিষ্কার কটাক্ষ করে বলেন, আমরা সাধারণ মানুষের উন্নয়ন করতে চাইলে কি হবে, রাজ্য সরকার এবং তার সরকারি কর্মচারীরাই বাধা দিচ্ছে। সাংসদ কোঠার টাকা এবং বিধায়ক কোঠার টাকা সাধারণ মানুষের স্বার্থে খরচ করার ক্ষেত্রে সব থেকে বড় প্রতিবন্ধকতা তৈরি করছে প্রশাসন এবং অবশ্যই তা রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে। সাধারণ মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা চাই এলাকায় কাজ করতে। যতবারই বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করার চেষ্টা করা হয়েছে ততবারই বাধা সৃষ্টি করেছে রাজ্য সরকার। কোনো রকম কাজ করতে দেয়নি তারা। ক্যান্ডিডেট ডিক্লেয়ার হওয়ার আগেই কেন্দ্রীয় পার্টি আমাদের যেভাবে দিল্লি থেকে প্রার্থীদের প্রথম যে লিস্ট, সেই লিস্ট বের করবার আগেই আমরা জেলা পার্টি বসে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমরা একটা জনসংযোগ যাত্রা করব এবং আমরা বিকশিত ভারত সংকল্প যাত্রা করব এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা ঘোষণা করবার পরেই, এই পরিকল্পনা করবার মাঝেই প্রার্থী হিসেবে আমার নাম দিল্লি থেকে ঘোষণা করা হয় এবং পরবর্তী সময় জেলা সভাপতি এবং জেলা কমিটি বসে সিদ্ধান্ত নেয় যে আমরা নির্বাচনের প্রচার এই সংকল্প যাত্রার মধ্যে দিয়েই শুরু করব এবং আজকে আমরা শুরু করেছি হাজরাহাট 1 অঞ্চল মাথাভাঙ্গা বিধানসভা থেকে। আমরা সেখান থেকে আমাদের নির্বাচনী প্রচারের প্রথম দিন আজকে আমরা শুরু করেছি এবং আজকে কেদারহাট 1, হাজরাহাট 1, হাজরাহাট 2, কেদারহাট অঞ্চল থেকে শুরু করে পুরো এই ব্লকটাতে আমরা বিভিন্ন অঞ্চলে আজকের এই প্রচার হবে। প্রত্যেক বুথে বুথে আমাদের প্রচারের গাড়ি সেখানে থামিয়ে মায়েরা, জনসাধারণ, বোনেরা, বয়োজ্যেষ্ঠা যারা মানুষজনেরা রয়েছেন তারা নামিয়েছেন, সংবর্ধনা দিয়েছেন। আমি অত্যন্ত আপ্লুত এবং আবেগ ঘনীভূত হয়ে যাচ্ছিলাম যে সাধারণ মানুষের এই সমর্থন। কাতারে কাতারে মানুষ, শিশু থেকে শুরু করে বৃদ্ধ, প্রত্যেকে এসেই আশীর্বাদ করছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আহ্বান করেছেন এবং তার আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমেছে বাংলাকে সোনার বাংলা তৈরি করবার জন্য। এবং আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে স্পষ্ট অনুভব করতে পারছি যে মানুষ এই অপশাসন থেকে মুক্ত হতে চাইছেন। পশ্চিম বাংলার যে পরিস্থিতি রয়েছে, এখানে যে দুর্নীতি এবং অপশাসনে পরিপূর্ণ হয়ে গেছে, এখান থেকে বাংলার মানুষ সেটার থেকে মুক্তি পেতে চাইছে এবং আমরা এই যে সমর্থন, এই যে সংবর্ধনা সাধারণ মানুষের, এটা দেখে আপ্লুত। আগামীকালও আমাদের চলবে এইভাবে। সমস্ত বিধানসভা জুড়ে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি চলতে থাকবে এবং আগামীতে জনসভা রয়েছে এবং বিভিন্ন জায়গায় প্রত্যেক গ্রামে গ্রামে জনসম্পর্ক রয়েছে। সব মিলিয়ে আমাদের রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব পরিকল্পনা করেছে এবং নেতৃত্বদেরকে সঙ্গে নিয়েই আমি তাদের পরিকল্পনা অনুযায়ী মানুষের সঙ্গে রয়েছি। শাসক দল বলছে যে কেন্দ্রীয় সরকার
100 দিনের টাকা দেয়নি, কিন্তু রাজ্য সরকার দিয়েছে, রাজ্য সরকার দিচ্ছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, প্রথম কথা বলবো, এই সরকার, পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস দ্বারা চালিত সরকার, এই সরকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার যেমন লুট করেছে, পাশাপাশি কেন্দ্র থেকে পাঠানো যে সমস্ত প্রকল্পের টাকাগুলো রয়েছে সেটাতে তছরূপ হয়েছে। এর প্রমাণ এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কেন্দ্রকে এই হিসাব দিতে পারেনি গত 10 বছরে 100 দিনের টাকা রাজ্য সরকার কি করেছে। আজকে যে অর্থ দেওয়া হচ্ছে, আমি বলবো সেই অর্থ রাজ্য সরকার নিজেরা ছাপিয়ে সেই অর্থ দিচ্ছে না। জনসাধারণের কাছ থেকে যে ট্যাক্সের পয়সা নেওয়া হয়েছে, জনসাধারণের কাছ থেকে যে রেভিনিউ কালেকশন করা হয়েছে, সেই রেভিনিউ থেকেই পয়সা দিচ্ছে। আর সেই অর্থ কারা পাচ্ছে? সেই অর্থ হাতে গোনা কয়েকটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা রয়েছে, যাদের এক একজনের বাড়িতে 2-3টে করে চাকরি রয়েছে, যাদের 2-3টে করে পাকা ঘর রয়েছে, 2তলা 3তলা বাড়ি রয়েছে, সেই লোকগুলোকে বেছে বেছে তৃণমূল কংগ্রেসের হারমাত, তৃণমূল কংগ্রেসের ক্যাডার, তাদেরকে বেছে বেছে 100 দিনের টাকার নাম করে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে। আসলে এটা 100 দিনের টাকা নয়। যে টাকাটা দেয়া হচ্ছে সেটা তৃণমূল কংগ্রেসের ক্যাডারকে শক্তিশালী করবার জন্য। সাধারণ মানুষ যারা কাজ করেছে, যারা কাজ করতে চায়, যাদের সত্যিকারের প্রয়োজন, তাদেরকে তৃণমূল কংগ্রেস দিতে চায় না। আর তৃণমূল কংগ্রেস এই কারণেই দিতে চায় না, কারণ তৃণমূল কংগ্রেস কখনোই চায় না যে বাংলার গরিব মানুষের উন্নয়ন হোক। ইসিসিএন খবর, দিনহাটা। কেন্দ্রীয় বাহিনীর গ্রামে টহল, খুশি গ্রামবাসী। অশান্ত দিনহাটাকে শান্ত রাখতে কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু। দিনহাটা 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় এদিন সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীকে গ্রামের রাস্তায় রুট মার্চ করতে দেখা যায়। সেই সঙ্গে তারা গ্রামবাসীদের সাথে আলোচনা করেন। কেন্দ্রীয় বাহিনীদের সাথে কথা বলা সম্ভব না হলেও গ্রামবাসীরা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন তারা খুশি। তাদের মধ্যে একটি সাহস তৈরি হয়েছে, এবার হয়তো কোনো সন্ত্রাস হবে না। গ্রামবাসী জয়নাল সেন বলছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে আলোচনা করেছেন। এলাকা সন্ত্রাসপূর্ণ না শান্তিপূর্ণ, এসব বিষয়ে আলোচনা করেছেন। এখনো ভোট আসতে প্রায় 1 মাস বাকি, তার আগেই কেন্দ্রীয় বাহিনীর বাড়তি সাহস যোগাচ্ছে গ্রামবাসীদের মনে। অপরদিকে আরেকজন গ্রামবাসী সান্ত্বনা বর্মন বলেন, আমরা অনেক বেশি স্বাধীন হলাম বলে মনে হচ্ছে। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনে আমরা একত্রিত হতে পারবো, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবো, এমনটাই আশা। বলা বাহুল্য, 2018 সাল পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে 2023 পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত প্রতিবার সন্ত্রাস কবলিত হয়েছে দিনহাটা। বিশেষ করে 2023 পঞ্চায়েত নির্বাচনে নিত্যদিনে খুন, জখম, বোমাবাজি, সন্ত্রাসের ক্ষেত্রে খবরের শীর্ষবিন্দু ছিল দিনহাটা। তাই কোচবিহারে কেন্দ্রীয় বাহিনী ঢোকার সাথে সাথেই দিনহাটায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, যার ফলে দিনহাটার মানুষ কিছুটা স্বস্তি লাভ করেছে। কেন্দ্রীয় বাহিনী এলাকায় ঘুরছে, আপনাদের এলাকায় আসলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। তাতে কি ভয় অনেকটা কমে গেল? হ্যাঁ, ভয় কমে গেছে, আমাদের স্বাধীনতা আরো বাড়লো, মনে করো কোনো ক্যাজাল কাজি হবে না, ভালো লাগবে। আর কি বলে গেল, এলাকায় কোনো সমস্যা হলে তারা আসবে? হ্যাঁ, আসবে, ওরা তো আমাদের জন্যই আশ্বাস দিয়ে গেল। হ্যাঁ, ভালো লাগছে। মানে ভোট তো প্রায় 1 মাস আরো দেরি আছে, তার আগে কেন্দ্রীয় বাহিনী ঢুকে যাওয়ায় কতটা আপনারা শান্তিতে থাকতে পারবেন মনে করছেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে। ভালো লাগছে। কি নাম আপনার? শান্তনা বর্মন। আমাদের এরিয়াটা শান্তি শৃঙ্খলা থাকবে। কি কথা বললো আপনার সঙ্গে? কথা বলতে দেখা গেল, কি কথা বললো? কি জিজ্ঞেস করলো? আমাকে জিজ্ঞাসা করলো এই এরিয়া শান্তি আছে না সন্ত্রাস আছে। আমি বললাম না, শান্তি আছে, আমাদের কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই, কোনো সমস্যা নেই আমাদের। কেন্দ্রীয় বাহিনী আসলে কতটা ভালো লাগলো? আমাদের খুব ভালো লাগলো, আমাদের খুব সবারই ভালো লাগলো। কি নাম স্যার? ইসিসিএন খবর, দিনহাটা। 31 নং জাতীয় সড়কের রায়ডাক সেতু এলাকায় নাকা চেকিং চালানোর সময় 12 লক্ষাধিক টাকা সহ 5 ব্যক্তিকে আটক করল তুফানগঞ্জ থানার পুলিশ। আটক হওয়া ওই 5 ব্যক্তির বাড়ি আসামের ধুবড়ি এলাকায়। ধৃতরা হলেন উমাশঙ্কর গুপ্তা, অনুপ মাহাতো, বিনোদ কুমার গোস্বামী, বিজু রজত ও বিজয় সাহু। মঙ্গলবার ধৃতদের তুফানগঞ্জের দেওয়ানি ও ফৌজদারি আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন দেন। সরকারি আইনজীবী সঞ্জীব বর্মন বলেন, আবেদনের ভিত্তিতে বিচারক তাদের জামিন দিয়েছেন। আটক হওয়া ব্যক্তিদের পক্ষের আইনজীবী তন্ময় দে বলেন,
সোমবার রাতে আসামের ধুবড়ি থেকে গাড়িতে চেপে ধূপগুড়ির উদ্দেশ্যে সড়কপথে যাচ্ছিলেন ওই 5 ব্যক্তি। রায়ডাক সেতু এলাকায় টাকাসহ তাদের সন্দেহবশত আটক করে তুফানগঞ্জ থানার পুলিশ। ধৃতদের এদিন আদালতে তোলা হলে বিচারক তাদের আবেদনের ভিত্তিতে জামিন দিয়েছেন। আসলে ধৃতরা হলেন ব্যবসায়ী। ব্যবসার কারণে তারা নগদ টাকা নিয়ে ধূপগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পুলিশ তাদের সন্দেহজনক ভেবে আটক করেছিল। এফআইআর দেখে বোঝা যায় না, এফআইআর 41-এ তাদের অ্যারেস্ট করেছে পুলিশ সন্দেহবশে এবং করে কোর্টে প্রডিউস করেছে এবং লন্ডন কোর্ট আজকে এই 5 জনকে জামিন দিয়েছে। কি তাদের কাছ থেকে পাওয়া গেছে? তাদের কাছ থেকে যেটা পুলিশ সিজ করেছে 12,89,150 টাকা এবং একটা গাড়ি 4 হুইলার এবং 5 জনের কাছে মোবাইলগুলো সিজ করেছে। এইটুকু পর্যন্ত সিজ করেছে। করতে পারে এত টাকা ক্যারি করা কি যায় না? না সে তো করতে পারে, যে এটা তো বললাম পুলিশের সন্দেহ, পুলিশ কেন করেছে সেটা পুলিশ বলবে পরবর্তীকালে। সেটাই ইলেকশনের সময় ওটা ক্যারি করা যায় না 10 লক্ষের উপরে, কিন্তু ইলেকশন ছাড়া ক্যারি করা যাবে, করতে পারে। এটা এখন পুলিশ কেন ধরেছে ওদের সেটা পুলিশের ব্যাপার এবং সেটা পরবর্তীকালে যখন ট্রায়াল স্টেজ আসবে তখন তার কাউন্টারগুলো আমরা তখন দেব। উদ্ধার হওয়ার টাকার বৈধ নথি রয়েছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। কোথা থেকে কোথায় যাচ্ছিল এরা? আসাম ধুবড়ির থেকে সবজি, যেহেতু এরা মানে হোলসেল ব্যবসায়ী সবজির, ওখান থেকে মাল বিক্রি করার টাকা নিয়ে ওরা ধূপগুড়ির দিকে যাচ্ছিল। তুফানগঞ্জ থানা ওদের অ্যারেস্ট। কোথায় আটক করে? তুফানগঞ্জ একদম প্রপার টাউনের উপরে। ইসিসিএন খবর, দিনহাটা। চলন্ত বাস থেকে টাকা, মোবাইল চুরি, চাঞ্চল্য ময়নাগুড়িতে। চলন্ত বাস থেকে চুরি গেল 2 পরীক্ষার্থীর টাকা, মোবাইল। মঙ্গলবার সকালে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়ির হসলুরডাঙ্গা বাস স্টপেজে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। তিনি পরীক্ষার্থীদের অন্য একটি বাসে তুলে দিয়ে তাদের সময় মতো পরীক্ষা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন। পাশাপাশি ঘটনার দ্রুত তদন্তের আশ্বাস দেন তিনি। বাস যাত্রী এবং পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস এদিন সকালে ফালাকাটা থেকে শিলিগুড়ি যাচ্ছিল। বাসের অধিকাংশ যাত্রী ছিল চাকরি পরীক্ষার্থী। জলঢাকা পার হয়ে 2 পরীক্ষার্থী কন্ডাক্টরকে ভাড়া দিতে গিয়ে দেখতে পান তাদের ব্যাগের চেন খোলা। তাদের একজনের মোবাইল এবং আরেকজনের 3,000 টাকা চুরি গেছে বলে তাদের দাবি। এরপর বাসের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা বাসটিকে হসলুরডাঙ্গা বাস স্টপেজে থামিয়ে দেয়। ঘটনার খবর শুনতে জড়ো হন অনেকে। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি পরীক্ষার্থীদের সময় মতো পরীক্ষা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন। অপরদিকে বাস যাত্রীরা তাদের নিরাপত্তার প্রশ্ন তোলেন। তবে ঘটনার দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন ময়নাগুড়ি থানার আইসি। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? রাতুয়ার থেকে ওই ধুবড়িতে উঠছিলাম গাড়িতে, শিলিগুড়ি যাচ্ছি। আচ্ছা, তো কি হলো বাসে? কি হলো? আমি আমার ফোনটা আমি ব্যাগে রেখেছিলাম, অনেক ভিড় ছিল তো ব্যাগে, তাড়াতাড়ি উঠলাম। আমি ভাবতে পারিনি যে ফোনটা হারিয়ে যাবে। তখন কন্ডাক্টর আসলে টাকার জন্য টাকা পাচ্ছিল না, আমার সঙ্গে যে যাচ্ছে। তারপর আমি ভাবছিলাম যে আমি নেই, তখন দেখেছি আমার ফোনটা নেই। আচ্ছা, এখন কি করবেন? এটা এখন কি করবো জানি না, মোবাইলটা এখন কোথায় গেল? আপনার নাম? এখন কি বলবো এখানে? না কিভাবে কি হলো বলেন, আপনার কি হারিয়েছে? আমার তো অ্যাকচুয়ালি তো পকেটে আর কি টাকা ছিল, ঠিক আছে, প্রায় 3,000 টাকার মতো ছিল। আর ওনার ওই যে মোবাইল ছিল একটা, ঠিক আছে, মোবাইল পকেট থেকে আর কি কেড়ে নিয়ে চলে গেছে। কে নিয়ে গেছে এখনো পর্যন্ত মানে ধোঁয়াশার মধ্যে আছে, ঠিক আছে। তো গাড়িটা দাঁড়িয়েছে, প্রশাসন আসতেছে, সবাইকে আর কি সার্চ করা হবে, ঠিক আছে। আসুন। আপনি কোথা থেকে গাড়িতে উঠেছিলেন? ধূপগুড়ি থেকে, ধূপগুড়ি বাস টার্মিনাল। আপনি কোথায় যাচ্ছেন? শিলিগুড়ি। কোথায় এসে বুঝতে পারলেন যে আপনার টাকা হারিয়েছে? গাড়ি মোটামুটি জলঢাকা যে ব্রিজ আছে, জলঢাকা ব্রিজের সামনে এসে আমরা চেক করলাম, যখন গাড়ি কন্ডাক্টরকে আমরা ভাড়া দিব, ঠিক আছে, সেই মুহূর্তে আর কি পকেটে আর কি দেখতেছিলাম যে কোনো টাকা নাই, ঠিক আছে। আর তারপর মোবাইল চেক করে মোবাইলও নেই, চেন খোলা, ব্যাগের চেন খোলা ছিল। ইসিসিএন খবর, দিনহাটা। শিলিগুড়ির 2টি রুটে আজ থেকে শুরু হলো সরকারি সিটি বাস পরিষেবা। সোমবার ফিতে কেটে সবুজ পতাকা দেখিয়ে সিটি বাস দুটির সূচনা করলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। জানা গিয়েছে, একটি বাস এনজেপি নেতাজি মোড় থেকে মিলন মোড় পর্যন্ত চলবে, অন্যটি এনজেপি নেতাজি মোড় থেকে
শালুগাড়া অবধি চলবে। 10 টাকা থেকে 25 টাকার মধ্যে ভাড়া ধার্য করা হয়েছে। নেতাজি মোড় থেকে মিলন মোড় পর্যন্ত রুটটিতে 15টি স্টপেজ রয়েছে এবং দ্বিতীয়টিতে 11টি স্টপেজ রয়েছে। দীর্ঘদিন ধরে এই বাস পরিষেবার দাবি ছিল শহরবাসীর। এই সিটি বাস পরিষেবা পেয়ে অনেকেই উপকৃত হবেন বলে জানান মেয়র। আমরা অত্যন্ত খুশি যে মিলন মোড় টু নেতাজি মোড় 4 বার যাবে, 4 বার আসবে, সকাল থেকে সন্ধ্যা অবধি। আর শালুগাড়া টু নেতাজি মোড় এটাও 4 বার যাবে, 4 বার আসবে, অ্যাক্টিভ হবে। এই দুটো গাড়ি আমরা চালু করলাম। আজকে শিলিগুড়ি কৃষ্ণনগর 3টে সম্পূর্ণ নতুন বাস চালু হয়েছে। এই পরবর্তীকালে এই রুটটাকে আমরা শিলিগুড়ি রাঁচি করব। একটু রুট এসটির একটু সমস্যা কতগুলো আছে সেটা মিটে গেলে করব। আর 16 তারিখ একটা এসি বাস, সম্পূর্ণ এসি বাস শিলিগুড়ি কলকাতা চালু হবে এবং 16 পরে আরও একটা কোনো দিনে আরও একটি এসি বাস শিলিগুড়ি কলকাতা চলবে। উল্লেখ্য, এই রুটে আগে প্রায় 10টি বাস চলাচল করত। কোনো কারণবশত সেই রুটে বাস পরিষেবা বন্ধ হয়ে যায়। প্রায় 6 বছর পর পুনরায় বাস পরিষেবা শুরু হলো। এদিন উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিভিশনাল ম্যানেজার শ্যামল সরকার, শিলিগুড়ি পুর নিগমের 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা নন্দী, পুর নিগমের 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমান চন্দ্র তপাদার, পুর নিগমের 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস চ্যাটার্জি সহ শিলিগুড়ি টাউন ব্লক 3 INTTUC নিউ জলপাইগুড়ি শাখার সভাপতি সুজয় সরকার। ইসিসিএন খবর, দিনহাটা। প্রদেশ যুব কংগ্রেসের কনভেনশনে ব্যাপক গণ্ডগোলের অভিযোগ। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি একজন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 2024 লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের ভেতরে এই ধরনের গোষ্ঠীকোন্দল কংগ্রেসকে অনেকটাই ব্যাকফুটে করে দিল বলেই ধারণা রাজনৈতিক মহলে। মঙ্গলবার যুব কংগ্রেসের কনভেনশন ছিল কোচবিহার স্থানীয় সাহিত্য সভা হল ঘরে। অভিযোগ, সেখানে গণ্ডগোল হয়। শুধু গণ্ডগোল নয়, পাশাপাশি সাহিত্য সভার সম্পত্তি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি সুকোমল বর্মন জানান, কনভেনশন শুরু হওয়ার আগে এক কংগ্রেস কর্মী সমর্থক হঠাৎ করে তাদের উপরে চড়াও হয়, ব্যাপক মারধর করে এবং ঘটনায় তিনি আহত অবস্থায় কোচবিহার মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। ঠিক কী কারণে হামলা সেটা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি তিনি। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।